হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের রিস্ক ম্যানেজমেন্ট। চলুন শুরু করা যাক। ফার্স্টে দেখব রিস্ক কি। রিস্ক ইজ অ্যান আনসার্টেন ইভেন্ট অর কন্ডিশন। ইফ ইট অকার ইট ক্যান ইম্প্যাক্ট দ্য প্রজেক্ট অবজেক্টিভস। অর্থাৎ রিস্ক হচ্ছে প্রজেক্টের এমন একটা আনসার্টেন ইভেন্ট বা এমন একটা অবস্থা যেটার উপর বেস করে যদি রিস্ক অতিরিক্ত বেশি হয়ে যায় একটা প্রজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় প্রজেক্ট ফেলিওর হতে পারে বা প্রজেক্টে ইরর বা বাগ আসতে পারে। মানে মোট কথা প্রজেক্টের যে অবজেক্টিভ সেটা ফুলফিল নাও হতে পারে এই রিস্কের জন্য। তো এই রিস্ককে আমাদের ম্যানেজমেন্ট করা প্রয়োজন, তাই না? তো এখন আমরা দেখব রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করা যায়। Risk management is a process of identifying, analyzing and responding to risk to reduce their impact on a project. অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে রিস্কগুলোকে আইডেন্টিফাই করা হয়, অ্যানালাইজ করা হয় এবং সেগুলোকে কীভাবে রিডিউস করা যায় এবং প্রজেক্টে যাতে ওই রিস্কের কোনো ইম্প্যাক্ট না পড়ে, এটাই মেনলি রিস্ক ম্যানেজমেন্টের কাজ। এখানে মেনলি 5টা ধাপকে মেনটেন করা হয়। একটা হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন, 2 নাম্বার হচ্ছে রিস্ক অ্যানালাইজ, 3 নাম্বার হচ্ছে রিস্ক প্রায়োরিটাইজেশন, 4 নাম্বার হচ্ছে রিস্ক মিটিগেশন আর রিস্ক মনিটরিং। তো রিস্ক আইডেন্টিফিকেশনে করা হয় যে আমাদের কোন কোন ক্ষেত্রে রিস্ক অ্যারাইজ হতে পারে একটা প্রজেক্ট বিল্ড করার সময় বা ডেভেলপ করার সময়, সেগুলোকে আইডেন্টিফাই করা। অ্যানালাইজ করা বলতে এই যে হাউ লাইকলি ইট টু বি হ্যাপেন্ড, অর্থাৎ কীভাবে একটা রিস্ক হতে পারে সেগুলোকে অ্যানালাইজ করা আগের থেকে। দেন হচ্ছে রিস্ক প্রায়োরিটাইজেশন, অর্থাৎ কোন কোন রিস্কগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, মানে কোন কোন সেকশনগুলো বেশি ক্রিটিক্যাল সেগুলোকে আমাদের প্রথমে দেখে নিতে হবে বা চেক করে নিতে হবে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। রিস্ক মিটিগেশনটা কি? মিটিগেশন হচ্ছে আমাদের যে রিস্কটা সেটাকে রিডিউস করার একটা মাধ্যম, মানে কীভাবে আমরা রিস্ককে মানে রিডিউস করতে পারি। রিস্ক মনিটরিং, ট্র্যাক অ্যান্ড আপডেট রিস্ক স্ট্যাটাস, অর্থাৎ আমরা রিস্ককে কীভাবে মনিটর করবো, মানে অর্থাৎ ট্র্যাক এবং যে আপডেটগুলো থাকবে সেগুলোকে আমাদেরকে চেক করতে হবে, ট্র্যাক করতে হবে এবং আপডেট করতে হবে। এখন আমরা দেখব রিস্ক ফর্মুলা। এখানে হচ্ছে রিস্ক এক্সপ্লোজার, এটাকে আমরা সংক্ষেপে আরই বলি। তো এটার সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি ইন্টু কস্ট। প্রবাবিলিটি আর কস্ট গুণ করলে আমরা রিস্ক এক্সপ্লোজারের মানটা পেয়ে যাব। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইফ দেয়ার 80% চান্স এ রিস্ক অকার অ্যান্ড লস্ট উড বি 25K। অর্থাৎ এখানে বলা আছে 80% চান্স আছে রিস্ক হওয়ার, এবং যদি রিস্ক হয় সেক্ষেত্রে আমাদের 25K যে অ্যামাউন্টটা এটা লস হবে। তাহলে এখান থেকে আমরা কীভাবে রিস্ক এক্সপ্লোজার বের করতে পারি? আমি একটু আগে বললাম সূত্র হচ্ছে প্রবাবিলিটি ইন্টু কস্ট। তো পার্সেন্টেজকে আমরা প্রবাবিলিটি নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করে নিব। তাহলে 80%-এর জন্য আসছে 0.8 ইন্টু এই যে কোশ্চেনের আমাদের যে অ্যামাউন্টটা কস্ট সেটা দেওয়া আছে 25K, তাই না? 0.8 ইন্টু 25K মানে 25,000। এটা যদি আমরা গুণ করি, যে P ইন্টু C, এটা যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্টটা আসছে 20,000, তাই না? এইটাই হচ্ছে এই এক্সাম্পলটার জন্য। অর্থাৎ 80% যদি কোনো প্রজেক্টের রিস্ক থাকে সেক্ষেত্রে যদি লস যদি 25K হয়, তার রিস্ক এক্সপ্লোজার হচ্ছে 20K। তো এখন আমরা দেখব রিস্ক ক্যাটাগরাইজেশন, অর্থাৎ রিস্কের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো হচ্ছে মেনলি 3টা ধাপে বিভক্ত। একটা হচ্ছে প্রজেক্ট রিস্ক, একটা হচ্ছে টেকনিক্যাল রিস্ক আর বিজনেস রিস্ক। তো প্রজেক্ট রিস্ক হচ্ছে দিস রিস্ক আর ডিরেক্টলি অ্যাফেক্ট দ্য প্রজেক্ট স্কেডিউল, রিসোর্স অ্যান্ড অর প্ল্যানিং। অর্থাৎ এই যে প্রজেক্টের যে রিস্কগুলো সেগুলো সরাসরি প্রজেক্টের স্কেজুলকে বা রিসোর্সকে বা প্ল্যানিংকেই অ্যাফেক্ট করে ফেলে। এরপর হচ্ছে টেকনিক্যাল রিস্ক বলতে কী বোঝায়, সেটা হচ্ছে দিস রিস্ক অকার্স টু দ্য টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার ডিজাইন ইউজড ইন দ্য প্রজেক্ট। অর্থাৎ টেকনিক্যাল রিস্ক হলো আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করছি বা যে টেকনোলজিগুলো ইউজ করছি আমাদের প্রজেক্টের মধ্যে, সেগুলোতে যে রিস্ক থাকে সেটাই হচ্ছে টেকনিক্যাল রিস্ক। আর একটা হচ্ছে বিজনেস রিস্ক। দিস অ্যাফেক্ট দ্য ভায়াবিলিটি অ্যান্ড ভ্যালু অফ দ্য সফটওয়্যার প্রজেক্ট ইন দ্য বিজনেস টার্ম। তো ব্যবসা ক্ষেত্রে আমরা যেই প্রজেক্টগুলো ইউজ করি বা সফটওয়্যারগুলো ক্রিয়েট করি, সেক্ষেত্রে যদি কোনো রিস্ক অ্যারাইজ হয় সেক্ষেত্রে সে ব্যবসার সে ভ্যালুটাকে রিডিউস করতে পারে বা ডিক্রিজ হয়ে যাবে আর কি, ডিক্রিজ করতে পারে। এবং তার ভায়াবিলিটি অর্থাৎ দৃশ্যমানতা হচ্ছে সেখানে
ল্যাকিংস হতে পারে। তো এগুলো হচ্ছে বিজনেস রিস্ক। তো বিজনেস রিস্কের মধ্যে আবার 5টা সাব ক্যাটাগরি আছে। তখন দেখি সেই 5টা সাব ক্যাটাগরিগুলো কী কী। তো এখন আমরা দেখব সাব ক্যাটাগরিজ অফ বিজনেস রিস্ক। তো 5টা ক্যাটাগরি বলছিলাম, এটা হচ্ছে মার্কেট রিস্ক, স্ট্র্যাটেজিক রিস্ক, সেলস রিস্ক, ম্যানেজমেন্ট রিস্ক আর বাজেট রিস্ক। মার্কেট রিস্কটা হচ্ছে দ্য প্রজেক্ট মে নট মিট দ্য মার্কেট নিড, অর্থাৎ মার্কেটের যেই নিডসগুলো বা মার্কেট ভ্যালু যেটাকে আমরা বলি, সেটা যদি কোনো প্রজেক্ট ফুলফিল করতে না পারে সেটাই হচ্ছে মার্কেট রিস্ক, কারণ সেটা ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। ধরুন একটা প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন, সেটা আপনি সেল করতে যাচ্ছেন 500 টাকায়, বাট আর একটা কোম্পানি সেম জিনিসটাই বা সেম প্রোডাক্টটাই বিক্রি করছে 400 টাকায়। তো মানুষজন কেন আপনার প্রোডাক্টটা কিনবে? কারণ আপনার থেকে তো আগের যেই কোম্পানিটা ছিল, যেটা বললাম যে আপনারটা 500 টাকা আর ওই কোম্পানিটা 400 টাকা, তাই মানুষজন দেখবে ওটার টাকা কম, তাহলে ওটাই কিনতে যাবে। এটাই হচ্ছে মার্কেট রিস্ক। এরপর হচ্ছে স্ট্র্যাটেজিক রিস্ক, দ্য সফটওয়্যার ডাজ নট অ্যালাইন উইথ দ্য কোম্পানিজ গোল, অর্থাৎ যখন কোনো সফটওয়্যার কোম্পানির গোলের সাথে অ্যালাইন করে না, তখনই স্ট্র্যাটেজিক রিস্ক হওয়ার পসিবিলিটিস থাকে। যেমন ধরেন কোম্পানির গোল একটা, আর সফটওয়্যার যে ডেভেলপ করছে বা যে ডেভেলপার, তার কাজের ধরন বা তার গোল আর একটা, দুইটা গোল তো সেম হলো না, সেই ক্ষেত্রে প্রজেক্টের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না এবং তার স্ট্র্যাটেজিক রিস্কটা ইনক্রিজ করবে। এরপরে হচ্ছে সেলস রিস্ক, দ্য প্রোডাক্ট মে নট অ্যাট্রাক্ট এনাফ কাস্টমার এক্সপেক্টেড রেভিনিউ, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের জন্য তার যে কাস্টমারগুলোকে আমরা চাচ্ছি বা এক্সপেক্ট করছি, সেই অনুযায়ী যদি তাদেরকে অ্যাট্রাক্ট করতে না পারি, সেক্ষেত্রে সেখান থেকে আমরা কিন্তু সেরকম রেভিনিউ পাবো না। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট রিস্ক, পোর লিডারশিপ অর ডিসিশন মেকিং মে ডিস্ট্র্যাক্ট দ্য প্রোডাক্ট, অর্থাৎ যদি কোনো লিডারশিপ খুব কী বলবো, মানে ভঙ্গুর টাইপের লিডারশিপ হয় বা সেরকম লিডারশিপটা স্ট্রং না হয়, সেক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে, যার ফলে আমাদের প্রজেক্টটা ডিস্ট্র্যাক্ট হতে পারে, অর্থাৎ ট্র্যাকে থাকবে এবং ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আর লাস্ট যে রিস্কটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেস রিস্কের সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে বাজেট রিস্ক, প্রজেক্ট মে এক্সিড ফাইন্যান্সিয়াল লিমিটেশন ডিউ টু আনকন্ট্রোলড স্কোপ, অর্থাৎ প্রজেক্টের যে একটা নির্দিষ্ট বাজেট থাকে সেটা ক্রস করতে পারে আমাদের বিভিন্ন ধরনের আনকন্ট্রোলড স্কোপের কারণে বা বিভিন্ন ধরনের ডিসিশনের ভুলের কারণে বা যে কোনো কারণে হতে পারে। তো এটা হচ্ছে আর একটা টাইপের রিস্ক। তো এইগুলোই ছিল মেনলি বিজনেস রিস্কের সাব ক্যাটাগরিজ। তো আমার কথা যদি বুঝতে প্রবলেম হয়, আন্তরিকভাবে দুঃখিত, কারণ অতিরিক্ত ঠান্ডা লাগার জন্য আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও শুনে বা দেখে বুঝতে পারতেছেন। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বলতেছি। এখন দেখব রিস্ক স্ট্র্যাটেজিস। রিস্ক স্ট্র্যাটেজিস আর দ্য প্ল্যান অর অ্যাপ্রোচ ইউজ টু হ্যান্ডেল রিস্ক ইন এ সফটওয়্যার প্রজেক্ট, অর্থাৎ রিস্ক স্ট্র্যাটেজিস হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে প্ল্যান বা কোন কোন উপায়ে একটা রিস্ককে হ্যান্ডেল করা যায় একটা সফটওয়্যার প্রজেক্টের মধ্যে, সেটা করার একটা মাধ্যম। তো এটা মিলে দুই ধরনের রিস্ক হ্যান্ডেল করা যায়। একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রিস্ক স্ট্র্যাটেজিস, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ রিস্ক স্ট্র্যাটেজিস। তো রিঅ্যাক্টিভটা হচ্ছে রিঅ্যাক্টিভ স্ট্র্যাটেজিস মিন দ্য টেকিং অ্যাকশন আফটার দ্য রিস্ক হ্যাজ অকার, অর্থাৎ একটা রিস্ক যদি অ্যারাইজ করে বা রিস্কটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে তখন কী কী পদক্ষেপ নেওয়া যায় বা কীভাবে সেই ড্যামেজটাকে কন্ট্রোল করা যায় বা সেই প্রবলেমটাকে সলভ করা যায়, এইটাকে নিয়ে মেনলি কাজ করে রিঅ্যাক্টিভ রিস্ক স্ট্র্যাটেজি। আর প্রোঅ্যাক্টিভটা কি? এ প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি মিনস আইডেন্টিফাইং অ্যান্ড হ্যান্ডেলিং রিস্ক বিফোর দে অকার, অর্থাৎ একটা রিস্ক ইনিশিয়াল অবস্থায় যদি আমরা প্ল্যানিং করে প্রজেক্টের ক্ষেত্রে যে এই কন্ডিশনে বা এই ক্রিটিক্যাল মোমেন্টে রিস্ক অ্যারাইজ করতে পারে, সেক্ষেত্রে আমরা যদি ইনিশিয়ালি কোনো প্ল্যানিং করে নিই যে কীভাবে সেই রিস্ককে হ্যান্ডেল করা যায় বা সেই রিস্ককে আইডেন্টিফাই করা যায়, তো এটাই হচ্ছে এই কাজটাই করে মেনলি প্রোঅ্যাক্টিভ রিস্ক স্ট্র্যাটেজিস। ইট ইনভলভস রিস্ক প্ল্যানিং, আর্লি ডিটেকশন অ্যান্ড মিটিগেশন স্ট্র্যাটেজিস, অর্থাৎ এই প্রোঅ্যাক্টিভ যেই রিস্ক স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইনভলভ কার সাথে, রিস্ক প্ল্যানিংয়ের সাথে সেই কানেক্টেড। এরপর হচ্ছে আর্লি ডিটেকশনের মধ্যে সে থাকবে এবং মিটিগেশন স্ট্র্যাটেজিসের মধ্যে সে থাকবে। অর্থাৎ রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভের মধ্যে পার্থক্যটাই হচ্ছে রিঅ্যাক্টিভ একটা রিস্ক অকার হওয়ার পরে সে পদক্ষেপ নেয় যে এখন এই রিস্কটাকে কীভাবে সে কন্ট্রোল করবে বা সেই ড্যামেজটা এসে কীভাবে রিকভার করবে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ তখন কাজ করে। আর প্রোঅ্যাক্টিভ হচ্ছে রিস্ক অকার হওয়ার আগেই সে রিস্ককে কীভাবে হ্যান্ডেল করা যায় বা কোনো রিস্ক যাতে অকার না হয় সেটার দিকে সে
চেক করে বা ফলো রাখে। তা আসেন এখন আমরা দেখি স্টেপস অফ রিস্ক প্রজেকশন অর এস্টিমেশন, অর্থাৎ রিস্ক প্রজেকশনও যা রিস্ক এস্টিমেশনও সেম কথাই। এখানে আমাদের মেনলি 5টা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপে হচ্ছে অ্যাসেস রিস্ক প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটিকে ডিটারমাইন করতে হবে। এস্টিমেট দ্য লাইকহুড অফ ইচ আইডেন্টিফাইড রিস্ক হ্যাপেনিং, অর্থাৎ প্রতিটা রিস্ক যে অ্যারাইজ হয়েছে তার জন্য তার প্রবাবিলিটি কত হবে। এখানে যদি লো হয় সেক্ষেত্রে 1, আর হাই হলে প্রবাবিলিটি হবে 10। স্টেপ 2তে হচ্ছে অ্যাসেস রিস্ক ইম্প্যাক্ট, ডিটারমাইন হাউ সার্ভার দ্য কনসিকুয়েন্স উড বি ইফ দ্য রিস্ক অকার, অর্থাৎ আমাদের যদি রিস্ক অকার হয় সেক্ষেত্রে সেটাকে কীভাবে ডিটারমাইন করা যায় বা তার ইম্প্যাক্টে কীভাবে ক্যালকুলেট করা যায়, সেটাই হচ্ছে স্টেপ 2তে করতে হবে। স্টেপ 3তে হচ্ছে ক্যালকুলেট রিস্ক এক্সপোজার। রিস্ক এক্সপোজারের সূত্র আমরা প্রথমেই দেখে আসছি, RE = P/C, অর্থাৎ প্রবাবিলিটি ইন্টু কস্ট, তাই না? এরপরে স্টেপ 4 হচ্ছে র্যাঙ্ক দ্য রিস্ক, অর্থাৎ আমাদের যে রিস্কগুলো থাকবে সেগুলোকে র্যাঙ্কে আনতে হবে, যে কোনটার পরে কোনটার রিস্ক, মানে যেটা সবচেয়ে বেশি রিস্ক থাকবে সেটা র্যাঙ্কের 1 নাম্বার পজিশনে থাকবে, তার থেকে যার কম রিস্ক সেটা 2 নাম্বার পজিশনে থাকবে। এরকমভাবে আমাদেরকে সেগুলোকে সর্ট করে নিতে হবে। এই যে সর্ট দ্য রিস্ক বাই দেয়ার এক্সপোজার ভ্যালু, অর্থাৎ এক্সপোজার ভ্যালুর অনুযায়ী তাদেরকে সর্ট করতে হবে যে কোন রিস্কের র্যাঙ্ক কেমন হবে, মানে কোনটা সর্বোচ্চ র্যাঙ্ক হবে, তারপর কোনটা, তারপরে কোনটা সর্বনিম্ন র্যাঙ্ক হবে, এগুলোকে সর্ট করতে হবে। আর হচ্ছে স্টেপ 5 হচ্ছে ডকুমেন্ট দ্য রেজাল্ট, অর্থাৎ ক্রিয়েট এ রিস্ক টেবিল। আমাদের একটা রিস্ক টেবিল ড্র করতে হবে। এখন কথা হচ্ছে রিস্ক টেবিল তাহলে আমরা কীভাবে ড্র করতে পারি বা রিস্ক টেবিলের কম্পোনেন্টগুলো কী কী, তাই না? তো আসেন এখন আমরা দেখব কম্পোনেন্টস অফ এ রিস্ক টেবিল। এই যে এই 5টা জিনিসই মেনলি রিস্ক টেবিলের কম্পোনেন্টস। একটা হচ্ছে রিস্ক সামারি, রিস্ক ক্যাটাগরি, প্রবাবিলিটি, ইম্প্যাক্ট আর RMM। RMM কি? রিস্ক মিটিগেশন, মনিটরিং, ম্যানেজমেন্ট। 3টা এমতে মিটিগেশন, মনিটরিং আর ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর 8তে হচ্ছে রিস্ক। একে মানে এই 3টা জিনিসকে মেনলি সংক্ষেপে RMM লেখা হয়। তো এই রিস্ক টেবিলের মেনলি 5টা কলাম থাকে। ফার্স্ট কলামে হচ্ছে রিস্ক সামারি, অর্থাৎ এ শর্ট অ্যান্ড ক্লিয়ার ডিসক্রিপশন ফর দ্য রিস্ক, সরি অফ দ্য রিস্ক, অর্থাৎ একটা রিস্ক যে অ্যারাইজ হয়েছে তার একটা শর্ট ডেসক্রিপশন, যে কেন এটা অ্যারাইজ হলো, এর কারণটা কি, এটা সামারি, রিস্কের সামারি লিখতে হবে। এরপর 2 নম্বরে হচ্ছে রিস্ক ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে রিস্কটা পড়ছে, ক্যাটাগরাইজ দ্য রিস্ক ইন্টু ওয়ান অফ দেম। এই যে এখানে যে রিস্কগুলো লেখা আছে এর মধ্যে যে কোনো একটা টাইপের রিস্ক ক্যাটাগরিতে সেই যে রিস্কটা অ্যারাইজ হয়েছে এই শর্ট ডেসক্রিপশনের বেসিসে একটা ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরিগুলো হচ্ছে আমরা একটু আগে পড়ে আসছি, প্রজেক্ট রিস্ক, টেকনিক্যাল রিস্ক, বিজনেস রিস্ক। আর বিজনেস রিস্কের 5টা সাব ক্যাটাগরি ছিল, তাই না? মার্কেট রিস্ক, স্ট্র্যাটেজিক রিস্ক, সেলস রিস্ক, ম্যানেজমেন্ট রিস্ক আর বাজেট রিস্ক। এই যে 5টা সাব ক্যাটাগরি এবং 3টা মেন ক্যাটাগরি, অর্থাৎ 8টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিকে আমাদেরকে রিস্কের উপর ডিপেন্ড করে চুজ করতে হবে যে এটা কোন ক্যাটাগরির রিস্ক, মানে রিস্ক টেবিলের ক্ষেত্রে। এরপর 3 নাম্বার যে এটা সেটা হচ্ছে কলামটা, সেটা হচ্ছে প্রবাবিলিটির কলাম। প্রবাবিলিটিতে হচ্ছে হাউ লাইকলি দ্য রিস্ক ইজ টু হ্যাপেন, অর্থাৎ আমাদের যে রিস্কটা অ্যারাইজ হয়েছে সেটা কতটুকু রিস্ক, মানে প্রবাবিলিটি কেমন সেটা হচ্ছে লিখতে হবে। যেমন ধরেন আমাদের যদি বলা থাকে যে 0.3% হয়েছে, প্রবাবিলিটি হয়েছে রিস্কের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা 30% লিখে দেবো, মানে পার্সেন্টেজ আকারে হচ্ছে আমাদের এই প্রবাবিলিটিকে লিখতে হবে, ঠিক আছে? আর 4 নাম্বার যে কলাম সেটা হচ্ছে ইম্প্যাক্ট, রিস্ক র্যাঙ্ক অ্যাজ, মানে অর্থাৎ ইম্প্যাক্টগুলো 4টা মেন ইয়েতে ভাগ করা হয়, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক, ক্রিটিক্যাল, মার্জিনাল আর নেগলিজিবল। অর্থাৎ এই 4টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা টাইপের ইম্প্যাক্ট আমাদের যে রিস্কটা অ্যারাইজ হয়েছে সেটার জন্য এই 4টার মধ্যে যে কোনো একটা ইম্প্যাক্ট আমাদের এখানে পড়বে। তাহলে আমরা এই ইম্প্যাক্টগুলোকে কীভাবে ক্যাটাগরাইজ করতে পারি, মানে কোন রিস্কে কোনটা ইউজ হবে কীভাবে বুঝবো? ক্যাটাস্ট্রফিকটা হচ্ছে যদি আমাদের কোনো রিস্ক এমন অবস্থায় যায় যে প্রজেক্ট পুরোপুরি ফেলিয়ার হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে বা প্রজেক্টের উপর অনেক বেশি মানে ইম্প্যাক্ট ফেলবে, সেই ক্ষেত্রে আমরা ক্যাটাস্ট্রফিক যেই ইম্প্যাক্টটা সেটাকে নিব। যদি আমাদের মনে হয় যে
খুব বেশি ইম্প্যাক্ট পড়বে, বাট প্রজেক্ট ফেলিয়ার হবে না, কোনো রকম সার্ভাইভ করে যাবে প্রজেক্টটা, সেক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল ইম্প্যাক্টে চুজ করব। যদি মানে তার থেকে আরেকটু কম ইম্প্যাক্ট ফেলবে, সেক্ষেত্রে আমরা মার্জিনাল ইউজ করব। আর যদি মনে হয় যে না তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না প্রজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা নেগলিজেবলটাকে মানে ইম্প্যাক্টটাকে ইউজ করব। তা আমরা যখন একটা এক্সাম্পল দেখবো তখন এগুলো আমাদের বুঝতে অনেক ইজি হবে। আপাতত জাস্ট বেসিক ধারণাটা দিয়ে নিচ্ছি। আর 5 নাম্বার যে কলামটা সেটা হচ্ছে RMM, দিকটাকে বললাম রিস্ক মিটিগেশন, রিস্ক মনিটরিং অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে RMM। তা আসেন এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে রিস্ক টেবিলটা কীভাবে ড্র করতে হয় এবং আমাদের কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে। তো দেখেন আমাদের এখানে একটা কোশ্চেন আছে, সেখান থেকে বলা হয়েছে রিস্ক টেবিলকে ড্র করতে। তো কোশ্চেনটা কি? Your term is developing a new educational mobile app, মানে একটা মোবাইল অ্যাপ তৈরি করতে চাচ্ছি আমরা। হাফওয়ে থ্রু দ্য ডেভেলপমেন্ট প্রসেস এ নিউ কম্পিটিটর এন্টার্স দ্য মার্কেট উইথ আ ভেরি সিমিলার অ্যাপ। অর্থাৎ যখন আমার প্রজেক্টের কাজ মাঝামাঝি পর্যায়ে, সে অবস্থায় একটা নতুন কোম্পানি অনেকটাই সিমিলার টাইপের একটা অ্যাপ তৈরি করে সে মার্কেটে নিয়ে চলে আসছে এবং টার্গেটিং দ্য সেম অডিয়েন্স। অর্থাৎ আমি যাদেরকে টার্গেট করে ওই অ্যাপটা বানাচ্ছিলাম, মোবাইল অ্যাপটা, এডুকেশনাল অ্যাপটা, যে নতুন আসে মানে যিনি কম্পিটিটর, সেও সিমিলার টাইপের অ্যাপটাই ক্রিয়েট করছে এবং তার টার্গেটেও সেম অডিয়েন্সই আছে। তাহলে কি হলো? দিস কুড ইম্প্যাক্ট ইউর প্রোডাক্ট সাকসেস অ্যান্ড মার্কেট শেয়ার আপন রিলিজ। অর্থাৎ আমি যদি প্রোডাক্টটাকে রিলিজ করি, সেক্ষেত্রে আমার প্রোডাক্টে একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ অলরেডি একজন তো সে একই টাইপের একটা অ্যাপ রিলিজ করে ফেলছে, তাহলে মানুষজন আমারটা কেন দেখবে, তাই না? সেখানে একটা রিস্ক অ্যারাইজ হচ্ছে, আমারটা মানে কতটুকু সাকসেস হবে সেটার জন্য একটা রিস্ক অ্যারাইজ হচ্ছে। তো এখন সেইটার জন্য বলা হয়েছে নাও ডিজাইন এ রিস্ক টেবিল ফর দ্য সিচুয়েশন প্রেজেন্টেড অ্যাট দ্য অ্যাবভ সিনারিও, আইডেন্টিফাই দ্য রিস্ক ক্যাটাগরি, probability of the risk level, impact value and provide proper justification of RMMM। তাহলে যে কন্ডিশনটা অ্যারাইজ হয়েছে তার জন্য একটা রিস্ক টেবিল ড্র করতে বলা হয়েছে এবং আমাদের রিস্কের ক্যাটাগরি, তারপর রিস্কের প্রবাবিলিটি, ইম্প্যাক্ট ভ্যালু আর RMMকে হচ্ছে ডিটারমাইন করতে বলা হয়েছে। তাছাড়া এখন আমরা এটার সলিউশন দেখেছি কীভাবে আমরা রিস্ক টেবিলটা ড্র করতে পারি এই সিনারির উপর বেস করে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল, কোশ্চেনটা দেওয়া ছিল, সেই কোশ্চেনের উপর বেস করে আমরা রিস্ক টেবিল ড্র করে নিছি। তো আমি আগেই বলছিলাম যে আমাদের রিস্ক টেবিলের 5টা কম্পোনেন্ট, তাই না? একটা হচ্ছে রিস্ক ডেসক্রিপশন, রিস্ক ক্যাটাগরি, রিস্ক প্রবাবিলিটি, ইম্প্যাক্ট ভ্যালু আর RMMM। তো রিস্ক ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের যে রিস্ক অ্যারাইজ হওয়ার পসিবিলিটিস আছে সেটাকে একটা সামারি আকারে লেখা, তাই না? এই যে এন্ট্রি অফ এ স্ট্রং কম্পিটিশন উইথ এ সিমিলার এডুকেশনাল অ্যাপ। অর্থাৎ আমি যে এডুকেশনাল অ্যাপ বানাতে যাচ্ছি, অন্য আরেকজন সেম টাইপের একটা অ্যাপ বানাইছে, টার্গেট আমার যে অডিয়েন্স ছিল তারও সেম অডিয়েন্সই সে টার্গেট করে সেই অ্যাপটাকে বিল্ড করছে। তো এটাই হচ্ছে মেনলি রিস্কের মেন পয়েন্ট, তাই না? আমাদের প্রজেক্টটা কতটুকু সাকসেসফুল হবে বা কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, এটাই হচ্ছে মেন টার্গেট। তো আমরা এই যে রিস্কটা, তার ক্যাটাগরি কী টাইপের হতে পারে? বিজনেস ইম্প্যাক্ট, তাই না? কারণ এটা তো আমাদের একটা বিজনেস টাইপের ক্যাটাগরি হচ্ছে, কারণ আমরা যে অ্যাপটা বানাচ্ছি এটা আমাদের বিজনেস পারপাস, যে আমাদের যে অ্যাপটা সেটা মানুষ ইউজ করবে, সেটাকে তারা ইউজ করে ফিডব্যাক দিবে, বিজনেস পারপাসে এটাকে ইউজ করে, সেজন্য এটা হচ্ছে বিজনেস ইম্প্যাক্ট। তো রিস্ক প্রবাবিলিটি হচ্ছে 60%। এটা র্যান্ডমলি আপনারা যে কোনো একটা রিস্ক প্রবাবিলিটি ধরে নেবেন ইম্প্যাক্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে। আর ইম্প্যাক্ট ভ্যালু হচ্ছে 4 বলতে কী বোঝাচ্ছে? তা আমরা আবার একটু আগের যেই কম্পোনেন্টসগুলো দেখছিলাম সেখানে চলে যাই। এই যে ইম্প্যাক্টের 4 বলতে কি? নেগলিজেবল। অর্থাৎ নেগলিজেবল কেন ইউজ করা হয়েছে? কারণ যদিও আর একজন কম্পিটিটর সেম টাইপের একটা সিমিলার অ্যাপ তৈরি করছে, বাট তার ইম্প্যাক্ট ভ্যালু 4 দেওয়া হচ্ছে, অর্থাৎ নেগলিজেবল দেওয়া হচ্ছে, কারণ পুরোপুরি তো আমাদের সিস্টেমটা মানে এমন না যে ওটাকে আর পাবলিশ করতে পারবো না, মানে সে তার মতন করে সেটা পাবলিশ করছে, আমি আমার মতন করে একটা অ্যাপকে পাবলিশ করতেই পারবো, এমন না যে খুব বেশি প্রবলেম হয়ে যাবে তার জন্য আমি পাবলিশ করতে পারবো না, তাই না? মানে অ্যাভয়েড করার মতন তো কিছু নাই, সেজন্য এটাকে আমরা মানে এর ইম্প্যাক্টটাকে বিজনেসের ইম্প্যাক্টটাকে আমরা নেগলিজেবল করতে পারি, কারণ আমরা
তাহলে সেই যে ইম্প্যাক্টটাকে নেগলিজেবল করলাম তার জন্য পদক্ষেপগুলো কী কী হতে পারে। তো সেগুলোই মেনলি এই RMM এ লেখা আছে। তা MM হচ্ছে, আমি এটাকে বলছিলাম, মিটিগেশন, মনিটরিং আর ম্যানেজমেন্ট। অর্থাৎ রিস্ককে মিটিগেশন করা যায় কীভাবে? দে ক্যান অ্যাড ইউনিক ফিচার্স টু মেক ডিফারেন্ট দেন দ্য কম্পিটিশন অ্যাপ। অর্থাৎ আমার মতামতটাকে আমি এই কলামের মধ্যে তুলে ধরবো, ঠিক আছে? মানে আমরা যে অ্যাপটা তৈরি করছি সেই অ্যাপের মধ্যে ইউনিক কিছু ফিচার্স অ্যাড করতে পারি। কারণ দেখেন, আমাদের যে কম্পিটিটর ছিল সেই কম্পিটিটরদের তো যে অ্যাপটা সে রিলিজ করে ফেলছে অলরেডি, আমাদের সেটাকে দেখতেই পাচ্ছি যে সেম টাইপের একটা অ্যাপ ক্রিয়েট করা হয়েছে। তার কোন ফিচার্সটার ওখানে একটা ঘাটতি আছে বা কোন ফিচার্স ওখানে অ্যাড করা যায়, এটাকে নিয়ে তখন আমাদের কিন্তু কাজ করতে হবে। তাহলে কোন জিনিসটা বেশি ইউনিকলি আমরা নতুন একটা ফিচার অ্যাড করতে পারি সেটাকে আমাদেরকে মেন পারপাস করে তখন আবার কাজকে কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে মিটিগেশন, রিস্ক মিটিগেশন, অর্থাৎ রিস্ককে হ্রাস করার বা রিডিউস করার একটা মাধ্যম, তাই না? তাহলে এটার কারণে কী হবে? আমাদের বিজনেস ইম্প্যাক্টটা কম পড়বে বা রিস্ক কমে যাবে। কারণ ওই অ্যাপটা থেকে আমাদের অ্যাপটা ইউনিক হবে, তাদের থেকে আমাদের ফিচার্স বেশি হবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে। এই জিনিসটাকে আমাদেরকে মেকশিওর করতে হবে। এরপর হচ্ছে রিস্ক মনিটরিং, কিপ চেকিং হোয়াট দ্য কম্পিটিটর ইজ ডুইং। অর্থাৎ আমাদের যে কম্পিটিটর সে কী কাজ করছে। সাপোজ আপনি একটা অ্যাপ নতুন নতুন ফিচার্স অ্যাড করে পাবলিশ করে দিলেন বা রিলিজ করে দিলেন, তখন সেটা সেই কম্পিটিটর দেখে সে আবার কোনো চেঞ্জ আনলো। এই জিনিসটা আপনাকে মনিটর করতে হবে যে আপনার যে কম্পিটিটর সে কী করছে রাইট নাও, তার অবস্থানটা কী বা তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এই জিনিসটাই হচ্ছে রিস্ক মনিটরিংয়ের মধ্যে আমাদেরকে সবসময় চেকিংয়ে রাখতে হবে। আর লাস্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, তাই না? এটা হচ্ছে ইট উইল বি দ্য বেস্ট টু ট্রাই টু ফিনিশ অ্যান্ড রিলিজ দ্য ফার্স্ট ভার্সন কুইকলি, দে ক্যান প্রমোট দেয়ার অ্যাপ। অর্থাৎ সবচেয়ে বেটার হয় আমরা যদি কোনো একটা প্রজেক্টকে বা যেই কাজটাই করতে যাচ্ছি সেই কাজটা যত দ্রুত সম্ভব করতে পারি বা যত দ্রুত রিলিজ করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাপটাকে খুব ভালো করে প্রমোট করতে পারবো। কারণ তখন আমরা বলতে পারবো যে এই টাইপের অ্যাপ কিন্তু বাজারে নাই, আমরাই প্রথম আনছি, তাই না? এরকম টাইপের একটা ব্যাপার। মানে আমার মতামত, এটা হচ্ছে RMM যেই বক্সটা বা যেই কলামটা, সেটা হচ্ছে আমার ওপিনিয়ন, আমি কি চাচ্ছি, মানে আমার মতামত কি, এই অ্যাপটা যে এরকম হয়ে গেল, এখন এটার জন্য পদক্ষেপগুলো কি হতে পারে বা এই প্রবলেম থেকে আমাদের মুক্তির উপায় কি, এই কাজগুলোই মেনলি এই RMM এই বক্সটাতে লিখতে হবে। তো আশা করি আপনারা রিস্ক টেবিল কীভাবে ড্র করতে হয় বুঝতে পারছেন। তো আমি একটা সিনারিওতে দেখালাম, অন্য যে কোনো সিনারিওর ক্ষেত্রে সেম টাইপেরই আপনারা 5টা কলাম নেবেন, তাদের রিস্কের একটা ডেসক্রিপশন দিবেন, ক্যাটাগরি দিবেন, প্রবাবিলিটি দিবেন, ইম্প্যাক্ট ফেলে দিবেন এবং RMM যেই বক্সটা সেটা আপনাদের ওপিনিয়নটা শেয়ার করবেন যে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত ছিল এই রিস্কটাকে রিডিউস করার জন্য। তো আসেন এখন আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমরা আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে রিস্ক টেবিলের জন্য। তো এখান থেকে আমাদের রিস্ক টেবিল ড্র করতে বলতে পারে, অথবা এরকম টাইপের এক্সাম্পল দিয়ে সেখান থেকে আমাদের যে মিটিগেশন কস্ট বা রিস্ক এক্সপোজার বা সেভিংস এগুলোকে ক্যালকুলেট করতে বলতে পারে। 2 টাইপের কোশ্চেনই মেনলি এই চ্যাপ্টার থেকে হতে পারে। সেটা হচ্ছে আমরা দেখলাম রিস্ক টেবিল, এখন দেখব এই ম্যাথটা। তো কোশ্চেন কী আছে দেখেন, এ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ফেসেস এ vendor delay risk with the probability 0.5 and cost 25,000, তাই না? অর্থাৎ ভেন্ডর ডিলে রিস্কের মধ্যে একটা প্রজেক্ট মানে ফেস করছে ভেন্ডর ডিলে রিস্ক, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.5 আর কস্ট হচ্ছে 25,000, তাই না? এটা দেওয়া আছে কোশ্চেনে। এ মিটিগেশন প্ল্যান ইনভলভিং মাল্টিপল সাপ্লায়ার্স reduce the probability to 0.3 at the mitigation cost of 6,000। অর্থাৎ মিটিগেশন প্ল্যান মানে রিস্কটাকে কীভাবে রিডিউস করা যায় সেটার জন্য প্ল্যানিং করা হয়েছিল, এবং সেই সাথে মাল্টিপল সাপ্লায়ার্সকে দেওয়া হয়েছিল যে যাতে ওই ভেন্ডর ডিলেটাকে রিডিউস করা যায়, যার কারণে আমাদের রিস্কের যে প্রবাবিলিটি সেটা কিন্তু ডিক্রিজ হয়ে প্রবাবিলিটি তখন কত হয়ে গেছিলো 0.3, আগে ছিল 0.5, এবং অতিরিক্ত সাপ্লায়ার দেওয়ার জন্য তখন আমাদের ভেন্ডর ডিলে কম হওয়ার কারণে প্রবাবিলিটি কমে আসছে, তাই না? তখন 0.3 হয়ে গেছে। অ্যাট দ্য মিটিগেশন কস্ট 0.6, অর্থাৎ আগে ছিল 25,000, এখন আমাদের কস্টটা কমে আসছে 6,000-এ।
এটাই হচ্ছে কোশ্চেন। তো আমাদের এখন বলা আছে তিনটা সাব টাইপ আছে। একটা হচ্ছে কী বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য রিস্ক এক্সপোজার বিফোর মিটিগেশন, অর্থাৎ মিটিগেশনের আগে, অর্থাৎ আমাদের যে ভেন্ডর ডিলে যে প্রবলেমটা ছিল, যেটা প্রজেক্টটা ফেস করছিল, তার জন্য যে প্রবাবিলিটি এবং কস্ট দেওয়া আছে, সেই কস্টের জন্য প্রথমে আমাদেরকে রিস্ক এক্সপোজার বের করতে বলা হয়েছে। এবং সেকেন্ড এতে কী বলা হয়েছে, ক্যালকুলেট দ্য রিস্ক এক্সপোজার আফটার মিটিগেশন, অর্থাৎ মিটিগেশন করার পরে, অর্থাৎ এই যে এই ভ্যালুগুলো 0.3 হয়ে গেল, কমে গেল না আমরা মানে বেশি সাপ্লায়ার দেওয়ার কারণে ভেন্ডর ডিলেটা। তো এই যে আমাদের যেই নতুন প্রবাবিলিটি পেলাম, এরপরে বেস করে আমাদেরকে বলা হয়েছে যে রিস্ক এক্সপোজার বের করতে আফটার মিটিগেশন, অর্থাৎ মিটিগেশনের পরে যে রিস্ক এক্সপোজার সেটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। আর 3 নম্বর হচ্ছে ডিটারমাইন দ্য সেভিংস ফ্রম দ্য মিটিগেশন অ্যান্ড ডিসাইড দ্য স্ট্র্যাটেজিস ইজ ওর্থ দ্য 6000 কস্ট, অর্থাৎ আমাদের সেভিং বের করতে বলা হয়েছে, সেভিংস হচ্ছে কিনা এই ইয়ে থেকে, মিটিগেশন থেকে, এবং সেইটার উপর ডিপেন্ড করে বলা হয়েছে যে ডিটারমাইন করতে বা ডিসাইড করতে যে আমাদের 6000 টাকার যে কস্টটা দেওয়া আছে মিটিগেশন কস্ট, এটা কি ওর্থ ইট কিনা। ঠিক আছে, তা আসেন এখন আমরা এই এক্সাম্পলটার সলিউশন দেখি। এই যে 1 নাম্বারটা, আর ই বিফোর মিটিগেশন, অর্থাৎ কি আর ই বলতে কী বোঝাচ্ছে, আর ই হচ্ছে আমাদের রিস্ক এক্সপোজার। ঠিক আছে, রিস্ক এক্সপোজার বিফোর মিটিগেশন, অর্থাৎ মিটিগেশন হওয়ার আগে যে রিস্ক এক্সপোজার সেটাকে আমরা প্রথমে ক্যালকুলেট করবো, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু এই যে এটাই বলা ছিল, এই যে বিফোর মিটিগেশন। তাহলে বিফোর মিটিগেশন অর্থাৎ মিটিগেশন প্ল্যান করার আগে কত ছিল, 0.5 আর 25,000, তাই না? এই যে তাহলে আমাদের যে এক্সপোজারের সূত্র সেটা হচ্ছে পি ইন্টু সি। তাহলে পি হচ্ছে প্রবাবিলিটি আর সি হচ্ছে কস্ট। তাহলে প্রবাবিলিটি হচ্ছে মিটিগেশনের আগে 0.5 ছিল আর কস্ট হচ্ছে 25,000 ছিল, তাই না? এটা গুণ করলে আমরা পাচ্ছি 12,500। এবার সেকেন্ড কোশ্চেনে বলা ছিল আফটার মিটিগেশন আমাদের রিস্ক এক্সপোজারের মান কত হবে। তাহলে নিউ প্রবাবিলিটি ইন্টু কস্ট। এখন কস্ট তাহলে কোনটা হবে, আপনারা মিটিগেশন কস্ট নেবেন, এই যে এখানে মিটিগেশন কস্ট যেটা দেয় সেটা নেবেন না, মিটিগেশন কস্ট না, আমাদের আগের যে কস্ট ছিল সেটাই থাকবে, জাস্ট আমাদের নতুন যে প্রবাবিলিটিটা থাকবে সেটাকে আমরা গুণ করব, নিউ প্রবাবিলিটি উইথ ওল্ড কস্ট। ঠিক আছে, এই যে নিউ প্রবাবিলিটি ইন্টু সি, সি বলতে আগের যে কস্টটা সেটাই। তাহলে নতুন প্রবাবিলিটি মিটিগেশন করার ফলে কী হয়েছে, 0.3 চলে আসছিলো ইন্টু সি, সি এর মান কত ছিল 25,000 কস্ট। তাহলে 0.3 ইন্টু 25,000 করলে হচ্ছে 7,500 আসছে। এটা হচ্ছে রিস্ক এক্সপোজার আফটার মিটিগেশন। তাহলে আমরা দেখেন বিফোর এবং আফটার মিটিগেশন আমরা দুটো রিস্ক এক্সপোজার কিন্তু পেয়ে গেছি, তাই না? তো আমরা এখান থেকে এখন সেভিংস হচ্ছে কতটুকু সেটা জানতে পারবো। তাহলে সেভিংস ইজ ইকাল টু রিস্ক এক্সপোজার বিফোর মাইনাস রিস্ক এক্সপোজার আফটার, বিফোর মিটিগেশন আফটার মিটিগেশন অ্যান্ড মাইনাস মিটিগেশন কস্ট, অর্থাৎ মিটিগেশন হওয়ার আগের যে রিস্ক এক্সপোজার আমরা একটাকে বের করলাম, এই যে এটা, মাইনাস রিস্ক এক্সপোজার আফটার মিটিগেশন, এই যে আফটার মিটিগেশন আমরা এটা বের করলাম, মাইনাস মিটিগেশন কস্ট। মিটিগেশন কস্ট দেখেন আমাদের কিন্তু এই যে কোশ্চেনে দেওয়া আছে, এই যে 6,000, এই যে কোশ্চেনে দেওয়া ছিল, এই যে মিটিগেশন কস্ট হচ্ছে 6,000, তাই না? তখন এই যে মাইনাস মিটিগেশন কস্ট, তাহলে রিস্ক বিফোর মিটিগেশন তাহলে কত ছিল, এই যে বিফোর মিটিগেশন হচ্ছে 12,500 মাইনাস আফটার মিটিগেশন রিস্ক এক্সপোজার হচ্ছে 7,500 মাইনাস এই সূত্রে মাইনাস মিটিগেশন কস্ট হচ্ছে 6,000। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি এবং ক্যালকুলেশন করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেভিংস আসছে 1,000। এখন দেখেন আমরা এখানে শুধু সেভিংস বের করতে পারি না, আমাদেরকে বলা হয়েছে যে এই সেভিংসটা আমরা পাবো সেটা কি ওর্থ ইট কিনা বা মিটিগেশন ওর্থ ইট কিনা। তো এখন এটা আমরা কীভাবে বুঝবো ওর্থ ইট কিনা, যদি সেভিংসের যে ভ্যালুটা আসবে সেটা মিটিগেশন কস্টের থেকে কম হয় সেক্ষেত্রে আমরা বলবো এটা ওর্থ ইট না। যদি আমাদের সেভিংসটা মিটিগেশনের কস্টের তুলনায় বেশি আসে বা সমান আসে সেক্ষেত্রে আমরা বলবো মিটিগেশন হচ্ছে ওর্থ ইট। এই যে আমি এখানে লিখে রাখছি, যদি সেভিংস হচ্ছে মিটিগেশনের তুলনায় কম হয় সেক্ষেত্রে হচ্ছে মিটিগেশন নট ওর্থ ইট, আর যদি সেভিংস মিটিগেশনের থেকে বড় হয় বা ইকুয়াল হয় সেক্ষেত্রে আমরা বলবো মিটিগেশন ইজ ওর্থ ইট।
মানে কম হলে অর্থিট না, আর বেশি বা সমান হলে অর্থিট, এটাই হচ্ছে মেন কথা। যেহেতু আমাদের মিটিগেশন কস্ট ছিল 6,000 এবং সেভিংস আসছে 1,000, তো সেভিংস মিটিগেশন কস্টের তুলনায় কম, তাই না? কম হলে কি হবে? এটা হচ্ছে অর্থিট হবে না, তাই না? এই জন্য হচ্ছে সো মিটিগেশন ইজ নট অর্থিট। তো এটাই হচ্ছে ওই যে কোশ্চেনটার জন্য আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা এখান থেকে মিটিগেশন হওয়ার আগের যে রিস্ক এক্সপোজার সেটা বের করলাম, আফটার মিটিগেশন বের করলাম এবং সেভিংসটা বের করে দেখলাম যে আমাদের সেই মিটিগেশনটা অর্থিট কিনা। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তো আমি ওভারঅল যে ভিডিওটা আপনাদের সামনে এতক্ষণ করলাম, যে রিস্ক টেবিল থেকে শুরু করে এক্সাম্পলটা এবং আগের যে থিওরি টাইপের যে পার্টটা সবগুলোই দেখালাম। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।